জাফর আলী সাহেব শরীফ রেজাকে এনে যে মুসাফিরখানায় রেখে গেলেন সেটা এক আজব দুনিয়া। প্রশস্ত এক আঙ্গিনার 3 পাশ ঘিরে মুসাফিরদের থাকার ঘর, অসংখ্য তার প্রকোষ্ঠ, ছোট বড় মাঝারি। পৃথক পৃথক প্রকোষ্ঠে এক বা একাধিক মুসাফিরের অবস্থান ও নিশিবাসের আঞ্জাম। আঙ্গিনার অপর পাশে পাকঘর ও গোসলখানা, তার পেছনে আস্তাবল। শরীফ রেজা এসে দেখলেন বিশাল এই আবাসে যথাপরিমাণ না হলেও মানুষ আছে অনেক, কিন্তু সারা শব্দ সে তুলনায় একেবারেই কিঞ্চিৎকর। অবস্থানকারী অতিথিরা আসছে এবং যাচ্ছে, বারান্দায়ও আঙ্গিনায় ঘোরাফেরা করছে, কিন্তু কথা বলছে সীমিত। যেন গোরস্থানে আগত লাশ দাফনের লোক এরা ঘুরছে ফিরছে, কাজ করছে, কিন্তু নিতান্ত প্রয়োজন ছাড়া কারো মুখে কথা নেই। কথাবার্তা যা কিছু সব ঘরের মধ্যেই হচ্ছে, বাইরে এলেই মৌনতা। নিজ নিজ সঙ্গী সাথী ছাড়া মাথায় মাথায় ধুধক্কর লাগলেও অচেনা কোনো লোকের সাথে আলাপে কেউ আগ্রহী নয়। ভাবখানা খাও দাও ঘুরে বেড়াও, মুখখানা কেউ খুলো না। শরীফ রেজা বিস্মিত হলেন। হৈহুল্লোড় হট্টগোলের তুফান ছুটছে শহরময়, অথচ সাবধান আর সতর্কতার বান ডেকেছে সরাইখানায়। ব্যাপার কি? এর তাৎপর্য তৎক্ষণাৎ তিনি মালুম করতে পারলেন না, পারলেন খানিক পরে। জাফর আলী সাহেব নিজে এসেছেন অতিথি নিয়ে, এটা জানা মাত্রই মুসাফিরখানার তত্ত্বাবধায়ক এক পাল খাদেম নফর নিয়ে ছুটে এলেন নিজে, এবং উৎকৃষ্ট প্রশস্ত এক প্রকোষ্ঠ শরীফ সাহেবের একার জন্য সাজিয়ে গুছিয়ে দিলেন। এছাড়া জাফর সাহেবের নির্দেশে খাদেম নফরদের নির্ধারিত খেদমতের অতিরিক্ত মুসাফিরখানায় দক্ষ এক খাদেমকে সার্বক্ষণিকভাবে শরীফ রেজার খেদমতে মোতায়েন করে দিলেন। সকলেই জেনে গেল বর্তমান প্রশাসনের পক্ষের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি এসে ঠাঁই নিলেন মুসাফিরখানায়। অতএব সাধু হুঁশিয়ার। প্রয়োজনীয় ব্যবস্থা দিক করে দিয়ে জাফর আলী বিদায় নিলেন। এরপর অনেক সময় কেটে গেল, কিন্তু এত লোকের বাজারে শরীফ রেজা সাহেব যে একা, সে একাই রয়ে গেলেন। মন খুলে কথা বলা তো দূরের কথা, খাদেম নফর ছাড়া সামান্যতম আলাপটিও মুসাফিরদের কারোর সাথে হল না। অর্ধবৃত্ত আকারে দীর্ঘ বারান্দাব্যাপী কয়েকবার আসা যাওয়া করলেন তিনি। মুসাফিরদের অনেকেই সামনে পড়ল তার, গা ঘেঁষেও কয়েকজন এদিক ওদিক এলো গেল। কিঞ্চিত সৌজন্য বা সামান্য ভদ্রতার খাতিরেও মুখটি কেউ খুলল না। দু একজনকে জোর করে দু একটা প্রশ্ন করে দেখলেন, ঘাড় মাথা হেলিয়ে দায়সারা গোছের নির্বাক জবাব দিয়ে কেটে পড়ছে সকলে। নিতান্তই সেভাবে জবাব দেয়া না গেলে সংক্ষিপ্ত জবাব ছাড়া অধিক কথার মধ্যে একজনও যাচ্ছে না। কয়েকবার চেষ্টা করে হতাশ হলেন শরীফ রেজা। কথা বলার লোক না পেয়ে ফিরে এসে চুপচাপ ঘরের মধ্যে বসে রইলেন। বেলা আর বেশি নেই। তিনি স্থির করলেন রাতটা চুপচাপ কাটিয়ে দিয়ে সকালবেলা যেদিক হোক বেরোবেন। রহমানুর রাহিমের অশেষ রহমে যে স্বাচ্ছন্দ্যময় ও চিন্তাহীন হেফাজতি এই দুর্যোগপূর্ণ পরিবেশে লাভ করলেন তিনি, এ নিয়েই আপাতত তৃপ্ত থাকা উচিত। কিন্তু কথা বলার লোক অভাবে শরীফ রেজাকে অধিকক্ষণ আফসোস করতে হল না। তার খেদমতে নিয়োজিত সেই সার্বক্ষণিক লোকটা যে নিজে একটা বিরামহীন বাকযন্ত্র, বিশেষ করে চাটুবাক্যের বিশিষ্ট এক বিশারদ, সে পরিচয় অল্পক্ষণেই পেলেন তিনি। প্রথম থেকে কথা বলার বেজায় এক আগ্রহ নিয়ে লোকটি কেবল উঠবোস করছিল, কিন্তু শরীফ রেজা একজন জবরদস্ত আদমি বোধে মুখ খোলার সাহস উৎসাহ পায়নি। একটু টোকা পড়তেই ছুটে গেল আগ্নেয়গিরির মুখ। ঘরের মধ্যে চুপচাপ বসেছিলেন শরীফ রেজা। এটা ওটা কাজ নিয়ে সেই সার্বক্ষণিক খাদেমটিও ঘরের মধ্যেই ছিল। অলস কৌতুকে শরীফ রেজা এক সময় প্রশ্ন করলেন তাকে, ও মিয়া, তোমার নাম কি? বিপুল উৎসাহে মুখ ফেরালো খাদেমটি, বলল, হুজুর কি আমাকে কিছু বললেন? হ্যাঁ, নামটা কি তোমার? খাদেমটির বয়স 40-এর কাছাকাছি। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, গায়ের রং কালো, ঘাম ময়লা অযত্নে মুখমণ্ডল আরো বেশি অন্ধকার। সে অন্ধকার ভেদ করে বিদ্যুতের আকারে ঝিলিক দিয়ে উঠল খাদেমটির দুপাটি ধবধবে সাদা দাঁত। ওষ্ঠদয় প্রসারিত করে সে বলল, হে হে, নামটা আমার একটু অন্যরকম হুজুর,
তবে শুনতে খারাপ লাগে না। কিরকম? আমার নাম লাড্ডু মিয়া হুজুর। দিল্লির লাড্ডুর খুবই কদর আছে কিনা, তাই আমার অলেদ আমার আসল নাম বাদ দিয়ে ওই নামে ডাকতেন। আসল নাম? জি হুজুর, আমার আসল নাম লাল মোহাম্মদ। আম্মা বলতেন লালু মিয়া। কিন্তু আমার অলেদ সাহেব দিল্লির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন কিনা, দিল্লির হুজুরদের একনিষ্ঠ ভক্ত ছিলেন, তাই তিনি দিল্লির ওই খাস্তা চিজ লাড্ডুর সাথে আমার নাম এক করে দিলেন। তাই? জি হ্যাঁ, লালু মিয়া বাদ দিয়ে উনি আমাকে লাড্ডু মিয়া বলতেন। ব্যাস, আমার আসল নাম কয়দিনেই মরা গাছের বাকলার মতো ঝুপ করে খসে গেল। আমি লাড্ডু মিয়া হয়ে গেলাম। এখন আমাকে সকলে লাড্ডু মিয়াই বলে। তাতে তোমার রাগ হয় না? কেন হুজুর? লাড্ডু মিয়া কোনো একটা নাম হলো? কেন হবে না হুজুর? লাড্ডুর সাথে দিল্লির একটা সুন্দর সম্পর্ক রয়ে গেছে না? লাড্ডুর কথা বললেই আমাদের প্রাণপ্রিয় হুজুরদের পবিত্র দেশ দিল্লির কথা মনে হয়। এটা একটা রীতিমতো গর্বের ব্যাপার হুজুর। এ নাম খারাপ হবে কেন? আচ্ছা, এ মুসাফিরখানায় যখন আমি নকরি করতে এলাম, তখন আমার নাম জিজ্ঞাসা করলে আমি কি কাউকে লালু মিয়া বলেছি হুজুর? আমি নিজেই সবাইকে জানিয়ে দিয়েছি আমার নাম লাড্ডু মিয়া। সোনা ছেড়ে আঁচলে গেরো দেব কেমন? হুজুর, কোথায় বাঙ্গালার ওই পান্তা কেশিমের এতিম কথা, লাল মোহাম্মদ লালু, আর কোথায় দিল্লি পাকের তাগড়াবাদ লাড্ডু? কিসে আর কিসে? বলো কি, দিল্লিটা এতই পেয়ারা তোমার? সে কি হুজুর, দিল্লি আমার পেয়ারা হবে না মানে? দিল্লি ভক্তের রক্তে আমার জন্ম। এছাড়া দিল্লির হুজুরেরা কত সুন্দর, মহৎ আর দরাজ দিল ইনসান। তাদের পাশে এলেও জানটা জুড়ায় যায়। বাঙ্গালা মুলুকের মানুষের মতো তারা কি এত নাদান, আহাম্মক, বেঈমান আর বিল্লির বাচ্চা আদমি যে দিল্লির কথা বাদ দিয়ে বাঙ্গালার কথা ভাবল? এটা কি সত্যিই তোমার দিলের কথা? চমকে উঠল লাড্ডু মিয়া। বলল, সে কি হুজুর, সন্দেহ হচ্ছে আপনার? না, ঠিক সন্দেহ নয়, তবে বাড়ি তো তোমার বাঙ্গালা মুলুকেই। জি হ্যাঁ হুজুর, নসিব গুণে জন্ম আমার এখানেই। এই বাঙ্গালা মুলুকের লোক হয়ে দিল্লির প্রতি এত দরদ? অকারণে নয় হুজুর, বিলকুল অকারণে নয়। মানুষ আর মাটি, এই দুই দিক দিয়ে দিল্লির পাশে বাঙ্গালাকে আমি স্থান দিতেই পারিনি। দিল্লির মানুষগুলো কেমন উমদা আর ইমানদার, দিল্লির আবহাওয়াও তেমনই উমদা আর আকর্ষণীয়। এই দেখুন না, বাঙ্গালার আবহাওয়াটা কেমন একটা উল্লুক রাশির আবহাওয়া। এই রোদ, এই বৃষ্টি, এই শুকনো, এই কাদা, এর সাথে মশামাছির ভ্যান ভ্যানানি, আবার আলাদা এক উৎপাত। অথচ দিল্লির আবহাওয়া দেখুন কেমন টনটনে, শুকনো, শক্ত, সিংহ রাশির আবহাওয়া। হাওয়া বইছে তো বইছেই, কোনো মুনাফিকি নেই। সকালে বিকেলে সমানে হুজুরদের পদধূলির পরশ ঘরে ঘরে বইয়ে দিয়ে সকলকে ধন্য করছে ইমানদারির সাথে। একেই বলে মরদের এক বাত। বটে, কসম খেয়ে এখানে তো কোনো লাভ নেই হুজুর। কোনো কিছু ভালো লাগালাগিটা একজনের পছন্দ অপছন্দের ব্যাপার, দিলের ব্যাপার। আমার দিল চায় দিল্লির মাটি মানুষকে ভালোবাসতে। কেন চাই এটা তো যুক্তি দিয়ে আর একজনকে সমঝে দেওয়া সম্ভব নয় হুজুর। বলুন, সম্ভব? না, তা তো অবশ্যই নয়। লাড্ডু মিয়া উৎসাহিত হয়ে উঠল। বলল, এই যে হুজুর আপনাকে দিয়েই বলি, দিল্লিকে এত ভালোবাসেন, দিল্লির শাসন প্রতিষ্ঠা করতে এই যে আপনারা এত জান দিচ্ছেন, এটা তো আর একেবারেই অমনি অমনি নয় হুজুর। এই শাসনকে আপনাদের ভালো লাগে, দিল্লি আর ওই দিল্লির মানুষগুলোকে আপনাদের ভালো লাগে বলেই তো দিচ্ছেন। ঠিক বলিনি হুজুর? আলবৎ, আলবৎ। জাফর আলী খান হুজুর এই দেশেরই মানুষ, আপনাকেও তো হুজুর মনে হচ্ছে তাই। কিন্তু তাহলে কি হয়, ওই দিল্লির হুজুরদের নীতি আদর্শ আপনাদের মধ্যে আছে বলেই না আপনারা এত ভালো মানুষ। আপনাদের দিল এতটা বড়, মন এতটা খোলাসা। লাড্ডু মিয়া ভক্তিতে গদগদ হয়ে উঠল। শরীফ রেজা বুঝতে পারলেন লোকটা স্রেফ চাটুকারি নয়, অত্যন্ত শেয়ারা একজন এবং পণ্ডিত লোক। দিল্লির খাঁ সাহেবদের মগজগুলো অপেক্ষাকৃত শক্তবোধে, কোনো কথার নিগুড় তত্ত্ব তাদের মগজে ঢোকে না। বাহরাম খানের তরুণ সালার জাফর আলী তাকে এখানে রেখে গেছেন বোধে লাড্ডু মিয়া বুঝে নিয়েছে শরীফ রেজাও দিল্লির ওই সেবাদাসদেরই একজন, এবং যেহেতু সেবাদাস, সেহেতু দিল্লির খাঁ সাহেবদের মতোই শরীফ রেজা একজন ভোঁতা মগজের লোক। ভোঁতা মগজ না হলে তাজা মগজের লোক কেউ সেবাদাসগিরি করে না
বা সে কাজে এমন জান ছেড়ে দেয় না। এইটে বুঝার ফলে লাড্ডু মিয়া তার তোয়াজের লাটাইটা খোস হালে ইচ্ছে মাপিক ঘোরাচ্ছে। শরীফ রেজাও উৎসাহিত হয়ে উঠলেন। তিনি অনেকটা নিঃসন্দেহ হলেন ছাই টানলে এখানে কিছু আগুন বেরোতে পারে। তাই লাড্ডু মিয়ার কথায় তিনি সায় দিয়ে বললেন, তা যা বলেছ এটা একটু সত্যি কথার মতোই কথা। তা ওই গিয়াসউদ্দিন বাহাদুর সম্বন্ধে তোমার ধারণা কি? মানে উনি কেমন লোক ছিলেন? বাজে বাজে হুজুর, একদম বাজে। বাজে? একদম বাজে লোক। দিল্লির হুজুর দয়া করে তোকে সোনারগাঁয়ের শাসনকর্তা বানালেন। তুই হুজুরের শুকরিয়া আদায় কর, হুজুরের হুকুম হাকাম খোঁজ দিলে পালন কর। না, উনি তা করবেন না। ওনার কেবলই মাথা ব্যথা। দিল্লির দরবারে ছেলেকে তার জামিন স্বরূপ পাঠালেই তাকে তারা যখন তখন কতল করতে পারে। আরে পারে তো কি হয়েছে, করতে চাই করুক না। তুচ্ছ একটা ছেলে বই তো নয়। হুজুরের নেক নজরটা বড় না ছেলের দাম বড়? আহাম্মক কাহাকার। সারে জাহানে এত লোক থাকতে হুজুর তোকে এই সোনারগাঁয়ের শাসনকর্তার এত বড় পদটা হাসতে হাসতে দিয়ে দিলেন, আর বিনিময়ে তুই কিনা সে হুজুরের অবাধ্য হয়ে গেলি। যেমন আক্কেল বেটা তেমনই এলেম পেয়েছে। আচ্ছা, তা গিয়াসউদ্দিন বাহাদুরের সেই ছেলে এখন কোথায়? বউ বাচ্চা? জাহান নামে, জাহান নামে, খাস জাহান নামে গেছে বোধ হয়। কে ও সব খোঁজ রাখে? ওর আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন? হ্যাঁ, ওর আত্মীয় স্বজন বা ওর পক্ষের কোনো লোক আর কেউ নেই এখন এ সোনারগাঁয়ে? উল্টে গেল লাড্ডু মিয়ার ঠোঁট। বলল, ওহ, থাকলেই হলো। থেকে একবার দেখুক না মজাটা। ওর নিজের লোক কেন? ওর জন্য কেউ আহা করলে সে বেটাকেই আর এখন ছেড়ে কথা আছে? কেন, কি করা হবে? দু ফাঁক এক কোপে ধর থেকে মাথাটা নামিয়ে দেয়া হবে না? ওই সেদিনও তো দুই বেটাকে সরাসরি জাহান্নামের পরোয়ানা দিয়ে দিলাম পাঠিয়ে। হুঁ, বাছারা ঘুঘু দেখেছ, ফাঁদখানা দেখনি। শরীফ রেজা কৌতুক বিস্ময়ে প্রশ্ন করলেন, তুমিই পাঠিয়ে দিলে? লাড্ডু মিয়া হোঁচট খেল, ঢোক চিপে বলল, হ্যাঁ আমি, মানে ঠিক আমি না হলেও আমরাই। বেটারাই মুসাফিরখানায় এসেছিল গিয়াসউদ্দিন বাহাদুরের পক্ষ নিয়ে গোয়েন্দাগিরি করতে। সবাই মিলে দিলাম বেটাদের ধরিয়ে। এরপরও কান পেতে আছি, দেখি আর কয় বেটা গোয়েন্দা এ মুসাফিরখানায় ঘাপটি মেরে আছে। গোয়েন্দা? ছেয়ে গেছে হুজুর, ছেয়ে গেছে। ওই বেটা নেমোখারাম গিয়াসউদ্দিন বাহাদুরের দরদে এ মুসাফিরখানা গোয়েন্দাই ছেয়ে গেছে। বলো কি, তার পক্ষে এত গোয়েন্দা আছে এখনো এই সোনারগাঁয়ে? মানে থাকতে তো পারে হুজুর, বেশি না হোক দু চারজন, সেই বা কম কি? ও তাই বলো। তেমনি আমার সোনারগাঁয়ের হুজুর পেয়ারাজান বাহারাম খান সাহেব মরদের বেটা মরদ, তিনিও কয়েক কুড়ি গোয়েন্দা এনে এ মুসাফিরখানায় ঢুকিয়ে দিয়েছেন হুড় হুড় করে। একটু পাটুস পুটুস করলেই ব্যাস জাহান্নামের সনদ। এই কয়েকদিনের মধ্যেই তো প্রায় আধা কুড়ি বেয়াক্কেলকে পাকড়াও করা হয়েছে। তারপর ওই যে পাকড়াও করে নিয়ে যাওয়া হয়েছে তো হয়েছে, একমাত্র ওই হাসরের ময়দান ছাড়া ইহ দুনিয়ার কোথাও থেকে এখন কেউ তাদের হদিশ খবর আনুক দেখি। কেমন বাপের বেটা, মাথা কুটলেও কোথাও খুঁজে পাবে না। পাবে না? সে মৌকা রাখিনি আমরা। এত সহজ? আমরা কি মফুত বসে আছি এখানে? নেমক খায়নে হুজুরে আলা বাহরাম খান বাহাদুরের? তা তাদের দোষটা কি ছিল? মানে কি আলাপ করছিল? অতটার দরকার কি? একটু ফিসফাস করে দেখুক না, আর ছেড়ে কথা বলি নাকি আমরা? আচ্ছা, ব্যাপারটা তাহলে এই হুজুর। তাই তো দেখছি এখানে সকলেই কেমন নীরব, কথাই বেশি বলছে না। বলবে না, বলবে না, বড় চালাক হয়ে গেছে হুজুর। কিন্তু একটা কথা তো বুঝি নে, ফিসফাস করলেই যে গোয়েন্দা হবে তার তো কোনো মানে নেই। না থাকুক, মানে যে থাকতেই হবে এমন কোনো কথা আছে? ফিসফাস করলেই ব্যাস, আর ছাড়াছাড়ি নেই। তাহলে তো ভয়ে কেউ মুসাফিরখানায় আসবে না। আসে কি সহজে? দেখছেন না এত বড় এই মাকানে কমসে কম 500 লোক থাকার কথা, সে তুলনায় কয়জন আছে এখন? যে বেটার নেহাতি বড় গরজ, সোনারগাঁয়ে না এলে কোনো উপায় নেই, সেই বেটারাই কয়জন তো এখানে আছে এখন। শরীফ রেজা থেমে গেলেন, একটু চিন্তা করে বললেন, কিন্তু
স্রেফ সরাই আর মুসাফির খানাতে যে তোমাদের এই প্রশাসনের বিরোধী কেউ থাকতে পারে, বাইরে থাকতে পারে না এমন তো কোনো কথা নেই। হ্যাঁ হ্যাঁ, তাও থাকতে পারে। তাহলে শুধু এখানে এত চাপ কেন? না হুজুর, তাদের ধরার জন্য আমাদের গোয়েন্দা বাইরেও কিছু আছে। তবে এসব অতিথিশালা, সরাইখানা আর মুসাফিরখানার উপরে আমাদের সরকারের নজর বড় কড়া। তা তোমাদের সরকারের বিরোধী শক্তি তো নির্মূল হয়ে গেছে, তবু? লাড্ডু মিয়ার দুই চোখ মেলে গেল। শরীফ রেজার কথার মধ্যে এসে বিস্মিত কণ্ঠে বলল, সে কি হুজুর, তোমাদের সরকার? তোমাদের সরকার বলছেন কেন? এটা তো আপনারও সরকার। শরীফ রেজা স্মিত হাসে বললেন, কেন আমার সরকার হবে কেন? তার মানে আপনি দিল্লি সরকারের লোক নন? না। সরকারি চাকরি করেন না? না, আমি কোনো সরকারি লোক নই। তবে বেসরকারি লোক, মাকানও ভিন্ন এলাকায়, এ সোনারগাঁয়ের চৌহদ্দির মধ্যে নয়। তাহলে আপনার মাকান? সাতগাঁয়ে। সাতগাঁয়ে কোথায়? ঠিক মাকান নয়, আমি আমার হুজুরের মাকামে, মানে হুজুরের কাছে থাকি। হুজুর? সাতগাঁয়ের শায়ক শাহ শফি হুজুর, আমি তার খাদেম। লাড্ডু মিয়া অত্যন্ত আগ্রহী হয়ে উঠল। সে ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করল, আপনার হুজুর ওই সাতগাঁয়ের সুফি সাহেব? হ্যাঁ, ওই সুফি সাহেব। ভিন্ন জগতের লোক, দিনের কাজে যতটুকু প্রয়োজন তার বেশি রাজনীতি তার নেই। আপনি তারই খাদেম? বললামই তো তার। তাহলে ওই শায়ক হুজুরের অন্যান্য মুরিদদেরও চেনেন, মানে অনেককেই চেনেন? হ্যাঁ, হুজুরের লোক যখন, তখন তার মুরিদদের চিনব না কেন? লাড্ডু মিয়া শরীফ রেজার মুখের দিকে এক নজর চেয়ে থেকে বলল, ফৌজদার সোলাইমান খান সাহেবকেও তাহলে চেনেন হুজুর? শরীফ রেজা এবার সজাগ হয়ে উঠলেন। বললেন, সোলাইমান খান সাহেব? জি হুজুর, ওই ভুলোয়ার এক পল্লীতে উনি থাকেন, ওই শায়ক হুজুরের একজন নামকরা মুরিদ। হ্যাঁ চিনি, তো কি হয়েছে? লাড্ডু মিয়া খোঁজ দিলে বলল, না কিছু হয়নি, উনি আমারও চেনা লোক কিনা তাই বলছি। তোমারও চেনা লোক? জি, উনি আগে সোনারগাঁয়ে চাকরি করতেন তো। ও হ্যাঁ, তা বটে। আপনি কি কখনো তার ওই ভুলোয়ার মাকানে গিয়েছেন হুজুর, মানে ঘোড়া টোড়া নিয়ে? এবার শরীফ রেজা আরো বেশি সতর্ক হয়ে উঠলেন। বললেন, তার মানে? লাড্ডু মিয়া বিনয়ের সাথে বলল, না মানে কখনো আপনি তার মাকানে গিয়েছেন কিনা তাই জিজ্ঞেস করছি। একই হুজুরের মুরিদ আপনারা, একের সাথে অন্যের পরিচয় থাকা তো অসম্ভব কিছু নয়। এছাড়া সাতগা থেকে ভুলোয়া অনেক দূরের পথ, কখনো যদি গিয়ে থাকেন ওখানে, ঘোড়া নিয়ে যাওয়াই তো স্বাভাবিক। মুখের দিকে একইভাবে চেয়ে রইল লাড্ডু মিয়া। শরীফ রেজা কিঞ্চিত রুষ্ট কণ্ঠে বললেন, তুমি এসব প্রশ্ন করছো কেন আমাকে? মতলব কি তোমার? দোহাই হুজুর, আমাকে ভুল বুঝবেন না, আপনি ওখানে গিয়েছেন কিনা তাই বলছি। লাড্ডু মিয়ার কণ্ঠে একটা গভীর আবেদন ফুটে উঠল। শরীফ রেজা চিন্তা করলেন, তিনি বুঝতে পারলেন লাড্ডু মিয়া কি যেন বলতে চাই। কথাটা একেবারেই চেপে যাওয়া ঠিক হবে না, তাই বললেন, হ্যাঁ গিয়েছিলাম। শুধু ওখানে কেন, অনেক জায়গাতেই তো ঘোড়া নিয়ে যাই আমি। লাড্ডু মিয়ার মুখমণ্ডলে আলো ফুটে উঠল। সে ছুটে গিয়ে ক্ষিপ্রহস্তে কক্ষের দুয়ার ভেজিয়ে দিয়ে এলো। তা দেখে শরীফ রেজা বললেন, ও কি করছো? লাড্ডু মিয়া বিনীত কণ্ঠে বলল, দোহাই হুজুর, আমার একটা আরজ আছে। আরজ? জি হুজুর, একান্ত আরজ। ফৌজদার সোলাইমান খান সাহেব তো বেঁচে আছেন হুজুর। তার অর্থ? লাড্ডু মিয়া চঞ্চল হয়ে উঠল। দুই হাত জোর করে কাতর কণ্ঠে বলল, দোহাই আপনার, দয়া করে বলুন শিগগির, উনি বেঁচে আছেন কিনা। তুমি কি বলতে চাও? লাড্ডু মিয়া ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, হুজুর, গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের সাথে এখানে যখন বাহরাম খানের লড়াই শুরু হয়ে গেল, তখনই আমি খবর পাঠালাম ফৌজদার হুজুরের কাছে। অবশ্য খবরটা সেখানে গিয়ে পৌঁছতে খানিকটা বিলম্ব হয়ে গেল। খবর উনি পেলেন এ পর্যন্ত জানি। আর এও জানি দবির খাঁ সাহেব সহ আরো কিছু লোক লস্কর তার হাতের কাছেই ছিল। এতে আমি নিশ্চিত যে ফৌজ নিয়ে অবশ্যই তিনি বেরিয়েছিলেন। কিন্তু খবর দিয়ে খবরবাহক আমার কাছে ফিরে আসতে না আসতে নিহত হলেন গিয়াসউদ্দিন বাহাদুর সাহেব। যুদ্ধের গতি ঘুরে গেল। তখনই আমি ফৌজদার হুজুরকে সোনারগাঁয়ে আসতে নিষেধ করে আবার লোক পাঠালাম তার কাছে, কিন্তু সে লোক আর ফেরেনি। তারপর আর আমি জানতে পারিনি আমার এই পরের খবর উনি যথাসময়ে পেয়েছেন কিনা। যদি না পেয়ে থাকেন
আর এখানে সেই ভাঙ্গা লড়াইয়ে শরিক হয়ে থাকেন, তাহলে আর তাদের কারো বেঁচে থাকার কথা নয়। তা কথা কি কথা নয়? সেটা তোমরাই আগে জানার কথা, কারণ এখানেই তুমি আছো। জি না হুজুর, এখানে থাকলেও তখন আর তা জানা আমার পক্ষে মোটেও সম্ভব ছিল না। তখন আমরা আত্মগোপনেই ব্যস্ত ছিলাম। লড়াইয়ের মাঠ তামামি তখন বাহরাম খানের দখলে। ওখানে কি হচ্ছে আর না হচ্ছে এ খবর পাওয়ার তখন উপায়ই কিছু ছিল না। আচ্ছা, সেজন্যই জিজ্ঞাসা করছি হুজুর, উনি বেঁচে আছেন না নেই, এটা কি কিছু জানেন আপনি? আমি অত শত কথার মধ্যে নেই, তবে উনি বেঁচে আছেন তা জানি। লাড্ডু মিয়ার পাণ্ডুর মুখে তরতর করে রক্ত ফিরে এলো। দীর্ঘ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে বলল, আলহামদুলিল্লাহ। উনার কিছু হলে, বিশেষ করে দবির ভাই সহকারে ওই দুইজনের কোনো ক্ষতি হলে, আর কিছু না হোক, একটা মেয়ে একেবারেই এতিম আর আশ্রয়হীন হয়ে যেত। চমকে উঠলেন শরীফ রেজা, বললেন, একটা মেয়ে? একটা সোনার মতো মেয়ে, বড় সুন্দর একটা স্বপন বা খায়েশ আছে তার দিলে। কার কথা বলছো? কনকলতা নামের একটা মেয়ের কথা হুজুর। ফৌজদার হুজুরের আশ্রয়ে সে থাকে। ফৌজদার হুজুরের আম্মি যান, তার মকানের সকলেরই সে আম্মি যান, এমনকি আমারও। সে কি? তুমি এসব কি করে জানলে? মানে তুমি তাকে কি করে চিনলে? চিনব না হুজুর? আমি যে কয়েকবারই ওখানে গিয়েছি, অনেকবার অনেক দিন থেকেছি। ত্রিবেণী থেকে কনকলতাকে দবির ভাই যেদিন আনলেন, সেদিনও আমি ওখানেই ছিলাম। বিপুল বিস্ময়ে শরীফ রেজা আচ্ছন্ন হয়ে গেলেন। তৎক্ষণাৎ তিনি বললেন, তার মানে? তুমি কে? মানে কে আপনি? লাড্ডু মিয়া স্মিত হাসে বললেন, আমি হুজুর ওই গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের গোয়েন্দা বাহিনীরই এক গোয়েন্দা। খুব সম্ভব সে বাহিনীর একমাত্র জীবিত গোয়েন্দা। আপনি গোয়েন্দা? জি হুজুর। আমি বিশ্বাস করিনি। কেন হুজুর? কোনো গোয়েন্দা এত সহজে নিজের পরিচয় অন্য কাউকে দেয় না। এত সহজে কই হুজুর, অনেক কিছুর পরে তো। পরে? জি, প্রথম থেকে আপনাকে আমি পর্যবেক্ষণ করছি। আপনার কথাবার্তা, প্রশ্নাদি আর অভিব্যক্তির মধ্যে আমি যা পেয়েছি, তাতে আমি প্রায় নিশ্চিত হয়েছি যে আর যেই হন আপনি, দিল্লির কোনো সেবাদাস আপনি নন, বা দিল্লির পক্ষ সমর্থনকারীও আপনি নন। তাই নাকি? আর তা হয়েছি বলে এমন খোলামেলাভাবে দিল্লির কিছু অবাস্তব ও ফালতু প্রশংসার ফাঁকে এত গোপন তথ্য তুলে ধরেছি আপনার সামনে। উদ্দেশ্য, যাতে করে আপনি এখানকার পরিবেশ অবহিত হয়ে সাবধানভাবে চলাফেরা করতে পারেন। বলেন কি, এতটাই বুঝেছিলেন আপনি? হুজুর, আমি তো গোয়েন্দা মানুষ, এটুকু জ্ঞান না থাকলে আমার চলবে কেন? আশ্চর্য! আমাকে চিনতে পারলেন না হুজুর? আপনাকে আমি চিনতে পেরেছি। চিনতে পেরেছেন? জি হুজুর, আপনার নাম জনাব শরীফ রেজা। সে কি, এটা আপনি জানলেন কি করে? ওই ফৌজদার হুজুরের মাকানেই হুজুর। আমার মুখের দিকে একটু ভালো করে চেয়ে দেখেন তো, কিছুই মনে পড়ে কিনা। মানে? মানে এই লড়াইয়ের বেশ কিছুদিন আগে ওখানে ওই ফৌজদার হুজুরের মাকানে আপনার ঘোড়াটা একবার হারিয়ে গেছিল, তাই নয় হুজুর? শরীফ রেজা এবার সোচ্চার হয়ে উঠলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ, গিয়েছিল। আপনি অনেক খুঁজে খুঁজে হয়রান হলেন। হ্যাঁ, তাই হয়েছিলাম। ঘোড়াটা আমার তখন পুরোপুরি পোষ মানানো ছিল না। অনেক লোক আপনার ঘোড়া খুঁজতে বেরোলো। হ্যাঁ, তাই বেরোলো। তাদের একজন এক ক্ষেত থেকে এক ঘোড়া ধরে এনে আপনাকে বলল, হুজুর দেখুন তো এই ঘোড়া আপনার কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলেছিল। সেই লোক আমি। শরীফ রেজা বিহ্বল কণ্ঠে বললেন, হ্যাঁ, বলেন কি? এরপর লাড্ডু মিয়ার মুখের দিকে এক ধিয়ানে চেয়ে রইলেন শরীফ রেজা। লাড্ডু মিয়া বললেন, কিছুই চিনতে পারছেন না? পারছি, মুখখানা সেই রকমই মনে হচ্ছে। তখন মুখে দাঁড়িয়ে আমার ছিল না, একদম ছাঁচা মুখ ছিল। এই ঠিক বলেছেন, এবার চিনতে পারছি। পেরেছেন হুজুর? হ্যাঁ, পেরেছি। এক ঝলক দেখা তো, আর কোনো আলাপও হয়নি আপনার সাথে। ঠিক তাই, কিছুটা চেনা চেনা মনে হলেও আমিও আপনাকে প্রথমে চিনতে পারিনি। ওই শায়ক হুজুরের নাম বলতে আমার খেয়াল হলো এটা। বিচিত্র। তাই হুজুর, মানুষের জিন্দেগিটাই বড় বিচিত্র।
শরীফ রেজা এবার ব্যস্তভাবে বাধা দিয়ে বললেন, আরে এরপরও আর হুজুর হুজুর করছেন কেন? আমি তো আপনার কোনো উপরওয়ালা নই। এছাড়া আপনার চেয়ে বয়সও আমার কম। তা হোক, আপনি তো ওই বিখ্যাত দরবেশের খাদেম। তা হলেমই বা, আপনাকে তাহলে অশ্রদ্ধা করতে পারি আমি? এতে শ্রদ্ধা অশ্রদ্ধার কি এলো? না হুজুর, সালার জাফর আলী সাহেব আপনাকে এখানে এনেছেন, তার মতো লোক কোনো তুচ্ছ লোক হলে আপনাকে এত সম্মান করতেন না। আর ফৌজদার হুজুরের মাকানেও আমি আপনাকে যে অবস্থায় দেখেছি, তাতে আমি নিশ্চিত আপনি একজন উঁচু তবকার আর সালার শ্রেণীর লোক। আর না হোক একজন গোয়েন্দা সেপাইয়ের অনেক উপরে আপনার স্থান। আপনার সাথে আমি বেয়াদবি করি কি করি? আরে না না, তার জন্যে দোহাই হুজুর, এ নিয়ে আর পিড়াপিড়ি করবেন না। লাড্ডু মিয়া লাল মোহাম্মদ দুই হাতে জোর করল। শরীফ রেজা দেখে শুনে হাল ছাড়তে বাধ্য হলেন। একটু থেমে বললেন, ফৌজদার সাহেবের সাথে আপনার এত ঘনিষ্ঠতা তাহলে কোন সূত্রে? জবাবে লাড্ডু মিয়া বলল, ওই ফৌজদার সাহেবের এলাকারই লোক আমি। ফৌজদার সাহেবই আমাকে এ নকরিতে এনেছেন। তিনি তখন সোনারগাঁয়ের প্রশাসনে ছিলেন। তখন তিনি আমাকে এ নকরিতে নিয়োগ করেন। আচ্ছা, তার কথাতেই গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের পক্ষ প্রথম থেকে অবলম্বন করি আমরা মানে আমি আর আমার সঙ্গীরা। ফৌজদার সাহেবের অধীনে নকরি করার কালে অনেক স্নেহ পেয়েছি আমি তার, আর সেই সুবাদেই তার মাকানে কয়েকবার আমার যাওয়ার কিসমত হয়েছে। ও তাই বলেন? এতক্ষণে সবকিছু পরিষ্কার হলো আমার কাছে। এখনো আর এই মুসাফিরখানায় খাদেমগিরি করছেন কেন? লাড্ডু মিয়া অল্প একটু হাসল এবং হাসি মুখে বলল, এই খাদেমগিরি ছদ্মপেশা আর ছদ্ম অবস্থান আমার। প্রথম থেকে এই অবস্থান থেকে কাজ করছি আমি। তাই? কিন্তু এখনো আর আছেন কেন এখানে? কাজের প্রয়োজন আপাতত আর তো নেই আপনার? না, আর তেমন নেই। তবে যাওয়ার আগে এই বাহরাম খানের পুরো রূপটা দেখে নিয়েই বেরিয়ে যেতে চাই। আমার অবস্থান এখানে নিশ্চিত। দিল্লির একজন একনিষ্ঠ ভক্ত হিসাবে আমার স্থান এখানে পোক্ত। জানের ভয়ে আমার বিশেষ শঙ্কিত হওয়ার কারণ নেই, তাই আমি অপেক্ষা করছি। এত দেখলাম, এই বাহরাম খানের নির্মমতার শেষ পর্যায়টা দেখেই যাই। সবকিছু না দেখলে ফৌজদার হুজুরকে গিয়ে পুরো অবস্থাটা জানাবো কি? এরপর কিছুক্ষণ উভয়েই চুপচাপ। শরীফ রেজা বললেন, নির্মমতা মানে? বাহরাম খান কি খুবই নিষ্ঠুর আচরণ করেছেন মানে কি? গিয়াসউদ্দিন বাহাদুরের বংশের সন্ধান পাওয়া মতে আর কাউকে রাখেননি। তার সমর্থকদেরও প্রায় তিনি নির্মূল করে ফেলেছেন। বিশেষ করে গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের উপর এই বাহরাম খান যে আচরণ করেছেন, তার নজির আর আছে কিনা আমার জানা নেই। কিরকম? কেন, শুনেননি কিছু? না, আমি আজকেই সবে আসছি। ফৌজদার হুজুরও জানেন না কিছু? না, উনিও কিছু জানেন না। গিয়াসউদ্দিন বাহাদুর যে নিহত হয়েছেন, শুধু এইটুকুই জানি আমরা। তাকে শুধু হত্যা করাই হয়নি, হত্যার পর গিয়াসউদ্দিন বাহাদুরের গায়ের চামড়া তামামটাই তুলে নেওয়া হয়েছে। আঁতকে উঠলেন শরীফ রেজা। বললেন, সে কি, লাশের উপরে এই জুলুম? হ্যাঁ, এই জুলুম। গরু খাসির চামড়া ছড়ানোর মতো তার গা থেকে চামড়াটুকু তামামই ছড়িয়ে নিয়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দিল্লি সরকার তাই চেয়েছিল? না, এ নিষ্ঠুরতা সবটুকুই ব্যক্তিগত, মানে বাহরাম খানের। কোনো সরকার বা গোষ্ঠী তা চায়নি। কি সাংঘাতিক! সাংঘাতিক তো বটেই। যে দুই সেপাই দিয়ে এই ভয়ঙ্কর কাজটি তিনি করিয়েছেন, তারা দুজনই এখন উন্মাদ। এই ভয়ঙ্কর কাজ করতে গিয়ে আতঙ্কে তাদের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। সদর রাস্তায় বেরিয়ে একটু খেয়াল করলে দেখতে পাবেন তারা আবল তাবল বকছে আর বল্লম হাতে ঘুরছে। শরীফ রেজা শশব্যস্তে বললেন, হ্যাঁ, দেখেছি। একজনের মুখে বিরাট গোফ আর একজনের মাথায় প্রকাণ্ড পাগড়ি। হ্যাঁ, ওরাই ওই দুই হতভাগা সেপাই। শরীফ রেজা থ মেরে গেলেন। একটু পরে বললেন, তাজ্জব কথা। তা ওদের এখন ওই টহলদারের মানে নিরাপত্তার কাজে রাখা হয়েছে কেন? নিরাপত্তা বিধানের কি করবে ওরা? ওদের উপর তো নিরাপত্তা ফেলে রাখা হয়নি, ওরা ফালতু হিসাবে ঘুরছে।
ওদের দ্বারা আর কোনো কাজই সম্ভব নয় দেখে টহলদার বাহিনীর সাথে ওদেরকেও রাস্তায় অমনি অমনি নামিয়ে দেওয়া হয়েছে। কাজ তো কিছু দিতে হবে একটা। ইতোমধ্যেই বাইরে থেকে তত্ত্বাবধায়কের ডাক এলো, লাড্ডু মিয়া, আরে ও লাড্ডু মিয়া। লাড্ডু মিয়া সন্ত্রস্ত হয়ে উঠল, বলল, ওই আমার ডাক পড়েছে, আমি যাই। কিন্তু সাবধান হুজুর, খুব সাবধান। এ বড় এক খতরনাক পরিবেশে ঢুকে পড়েছেন আপনি, বেসামাল হলেই মহা মুসিবত। শরীফ রেজা বললেন, আল্লাহ ভরসা, এছাড়া আপনি তো আমার পাশে আছেনই, ভুল ভ্রান্তি হতে লাগলে শুধরে দেবেন। তবু হুঁশিয়ার হুজুর, হুঁশিয়ার। ত্রস্ত পদে লাল মোহাম্মদ লাড্ডু মিয়া ঘর থেকে বেরিয়ে গেল।